আমি মঞ্জু ভাই এবং আনিস ভাই আপনাদের দুজনকে একই প্রশ্ন করতে চাই। আমি প্রথমে মঞ্জু ভাইয়ের কাছে যাব। মঞ্জু ভাই, আজ আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনী মামলায় আপিল বিভাগের রায় হয়েছে, এর ফলে পঞ্চদশ সংশোধনী আবার রিইনস্টেট হলো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্স্থাপিত হলো আমাদের সংবিধানে। তো এর ফলে তত্ত্বাবধায়ক সরকার মানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কেমন হবে সেটাতে একটা সংবিধানের দিক নির্দেশনা থাকলো। তার ফলে যে জুলাই সনদের মাধ্যমে যেভাবে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা নির্বাচনকালীন সরকার যেভাবে গঠিত হওয়ার কথা ছিল, সেইটা কি নিষ্ক্রিয় হয়ে গেল কিনা, আমরা আবার সেই ব্যবস্থায় ফিরে গেলাম কিনা যে ব্যবস্থার মধ্যে আপনি আগে থেকেই জানতে পারবেন যে কে হতে যাচ্ছেন পরবর্তী সরকার প্রধান। আপনাদের দুজনের কাছে প্রশ্ন। মঞ্জু ভাই, আপনার কাছে প্রথম আসি। তখনই কিন্তু এই আলোচনাটা উঠেছিল যে এই সংশোধনীটা বাতিলের রায়টা যদি বাতিল হয়ে যায়, অর্থাৎ আবার যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে, তাহলে সেটা কি হবে। তখন আমাদের মধ্যে একটা সংশয় ছিল যে মনে হচ্ছিল যে বিএনপি এই 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 মানে রায়টা আসলেই এটা বিএনপির জন্য পজিটিভ হবে বা বিএনপি এটাকেই কেন্দ্র করে তখন আর এই সংশোধনীটার বিষয়টা নিয়ে তারা আগাবে না। তো সেই জন্য আমরা কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা কিন্তু সেখানে সংস্কার কমিশন এবং ঐকমত্য কমিশনে ডিটেইল আলোচনা করেছি। কোন প্রসেসে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ হবেন এবং অন্যান্য উপদেষ্টারা কিভাবে নিয়োগ হবেন। আপনি জানেন যে যেটা নিয়ে বিএনপির সাথে আমাদের কিছুটা ঐকমত্য হয়েছে, কিন্তু শেষ অংশে গিয়ে সেখানে দ্বিমত হয়েছে। অর্থাৎ যখন অনেকগুলো স্তর পার হওয়ার পরে এটা হবে না, প্রথমটা বলা হয়েছে যে আহ, একটা বাছাই কমিটি বা সরকারি দল বিরোধী দলের পক্ষ থেকে নাম প্রস্তাব করা হবে, সেই নামের মধ্য থেকে তারা যাতে বিচার বিভাগের কেউ না হন, তারা যাতে গ্রহণযোগ্য ব্যক্তি হন, এই ধরনের নানা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার প্রধান এমন একজনকে করার প্রসেসটাকে আমরা গুরুত্ব দিয়েছি যিনি সরকারি দল বিরোধী দল বা অন্যান্য সকল রাজনৈতিক দল জনমানুষের কাছে গ্রহণযোগ্য হবেন। তো একটা পর্যায়ে গিয়ে বলা হয়েছে যে এই এই প্রসেস যদি ফেল করে, ওই প্রসেস যদি ফেল করে, লাস্টে গিয়ে একটা অপশন রাখা হয়েছে যে সংসদ ঠিক করবে যে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। সেই জায়গা থেকে র্যাঙ্কস এন্ড চয়েস বা নানা রকমের টার্মগুলো নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে। বিএনপি এটা রাখার পক্ষে ছিল যে পার্লামেন্ট এটা করবে। আমাদের একটা আশঙ্কা যে পার্লামেন্ট যদি করে তাহলে সবসময় এটা দেখা যাবে যে যারা ক্ষমতায় থাকবে, যেই থাকুক, যারা ক্ষমতায় থাকবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান তাদের ঐচ্ছিক বা তাদের পছন্দসই ব্যক্তি হবেন। সেজন্য আমরা এই অংশটা বা এই অপশনটা আমরা রাখতে চাচ্ছিলাম না। এবং আমাদের প্রস্তাব ছিল যদি এটা কোনো কারণে মানে ফোর্থ বা ফিফথ স্টেজে গিয়ে এটা ফেল করে, না হয়, তাহলে আমাদের সংবিধানে বা আমাদের এই পঞ্চম সংশোধনীতে যেভাবে আছে সেভাবে সেটা কার্যকর হবে। তো এইটা নিয়ে তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা যেহেতু জুলাই সনদের মধ্যে এই অংশটাকে এমফেসাইজ দিয়েছি, গুরুত্ব দিয়েছি, সুতরাং আমরা এটার উপরেই আমাদের মানে অবস্থান অত্যন্ত স্পষ্ট থাকবে, স্থির থাকবে। আমরা চাইবো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে সেভাবে হয়। পঞ্চম সংশোধনীর আলোকে বা যেটা পঞ্চদশ। আমাদের এখন সংবিধানে আছে, সরি, পঞ্চদশ সংশোধনীর আলোকে বা এখন যে সংবিধানে যেভাবে আছে, এটা যদি সেভাবে থাকে তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে বিতর্কিত হওয়ার যেটা আপনার আপনার জানা আছে, যেটা আগে হয়েছে সেরকম একটা বিতর্কিত প্রসেস হওয়ার বা যে কোনো একজনকে চয়েস করার ব্যাপারটা নিয়ে বিতর্ক হতে পারে। এটা আমাদের জন্য ভালো হবে না। মঞ্জু ভাই, আমি দুই তিনটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে এই আলোচনা বা যে তরজাটা, এটা তো আজকে নতুন না। এটা 93 সাল থেকেই যখন এটা ফরমেশন হবে সেইটাতে শুরু হয়েছে। আবার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল দিয়ে যখন আদালতে শুনানি হয়েছে, 10 জন এমিকাস কিউরি এবং সরকার পক্ষের অ্যাটর্নি জেনারেল তাদেরকে শোনা না শোনার সেগুলির অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি হয়েছে। আমি এটার মধ্যে এটা বলতে চাই, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এরকম হয় যে সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে এটা নির্বাচিত করা হবে, যেটা প্রথম পয়েন্ট জুলাই সনদ সংস্কারে মানে সংবিধান সংস্কারে যেটা করা হয়েছিল, আসলে কি আমাদের সবার কাছে গ্রহণযোগ্য কোনো একটা লোক আসে আমাদের? এবং সেই ক্ষেত্রে তো সেটা আরও বেশি ম্যানিপুলেট করা সম্ভব হবে। এবং আপনি যেটা বললেন সেটার সাথে আমি শতকরা 100% একমত। যদি এটা পার্লামেন্টের কাছে আপনি ঠিক করে দেন, সর্বশেষ সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের পার্লামেন্টই ঠিক করে নিবে যে এটা
অমুক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। তো সেই ক্ষেত্রে যার দায়িত্বে বাংলাদেশের বিচার বিভাগ ছিল সেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে দেওয়াই এটা ন্যায্য কিনা, মানে সবচেয়ে ভালো সলিউশন কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনারা এইটা আলোচনা করছিলেন কিনা? আমি কেন এই কথাটা বলতেছি, যেমন ধরা যাক এটা যদি চেয়ার না হইয়া গ্রহণযোগ্য একজন ব্যক্তি, আপনি জানেন যে যখন 2014 সালে এরকম একটা ডেডলকের মতো সৃষ্টি হয়েছিল 2013-র শেষ দিকে 2014 সময়ে, সেই সময় ব্যারিস্টার রফিকুল ইসলাম নিজে ভলান্টিয়ার করছিলেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম বলছিলেন যে আমি যেহেতু বেগম জিয়া এবং শেখ হাসিনা দুজনেরই উকিল, তো ওনারা যদি বলেন তাহলে আমি এটা করতে পারি। শেখ হাসিনা তখন বলছিলেন উনি কার খালুরে, আপনার মনে থাকবেন যে মানে কে কার খালুরে এটা বলছিলেন। তো কে এরকম আছেন যিনি আসলে এটা হইতে চাবেন? তো সেই ক্ষেত্রে এইটাই সবচেয়ে মন্দের ভালো কিনা, যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান? না, এবারে কিন্তু এটা নিয়ে সিরিয়াস কথাবার্তা হয়েছে, কারণ আমরা চেয়েছি বিচার বিভাগ এখানের মাধ্যমে ম্যানিপুলেটেড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার মনে থাকার কথা যে প্রথম তত্ত্বাবধায়ক সরকার আলোকে যেটা হয়েছিল, অর্থাৎ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন দায়িত্ব নেন, উনি কিন্তু এরশাদ সরকারের সময়কার প্রধান বিচারপতি, কিন্তু ওনাকে নিয়ে কোনো বিতর্ক হয় নাই, কারণ তখনও বিচার বিভাগ এত বিতর্কিত হয় নাই। কিন্তু বিএনপি যে সময়টা, অর্থাৎ সম্ভবত এটা 2006 সালের আমি দিকে। একটু মঞ্জু ভাই একটু টেকনিক্যাল জিনিস বলি, শাহাবুদ্দিন সাহেব আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান ছিলেন না। শাহাবুদ্দিন সাহেবের না, না, পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা হয়েছে, মানে 1991 সালে একটা অস্থায়ী সরকার ব্যবস্থা গঠন করা হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুইজনই পদত্যাগ করার ফলে একজনকে অস্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছিল, এবং হি হ্যাপেন্স টু বি দি চিফ জাস্টিস ফ্রম মানে ওই সময়টার মধ্যে, মানে তখনও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না আর কি। না, আমি ওটাই মিন করেছি একটু। জি। প্রথম কথা হচ্ছে উনি তত্ত্বাবধায়ক সরকার নামে ছিলেন না, কিন্তু রোলে তো আসলে তত্ত্বাবধায়ক সরকারই ছিলেন। মানে ওই সময়টা ইন্টারিম টাইমটা উনি দায়িত্ব পালন করেছেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই পতিত এরশাদ সরকারের নিয়োগকৃত একজন চিফ জাস্টিসকে আমরা সবাই মেনে নিয়েছি যে উনি ইন্টারিম টাইমটা আমাদের এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন। ওনাকে নিয়ে বিতর্ক হয় নাই, কারণ তখন পর্যন্ত বিচার বিভাগটা অত বিতর্কিত হয় নাই। এটা ওই যে আপনি তো 2006 সালে যে বা 5 সালের দিকে যখন আপনার বিচারপতির বয়স বাড়ানো নিয়ে বিতর্কটা শুরু হলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হতে পারেন এই ধরনের ম্যাপিং শুরু হলো, তখনই সবার মধ্যে এটা নিয়ে, আপনি জানেন তখন ওই সময়ে একটা মানে অনেকগুলো বিচারপতিকে নিয়ে অলরেডি মানে স্মৃতি তো আমাদের একটু কমে গেছে, ওই ওই ঘটনাগুলো ঘটেছে। বেশ কয়েকজন প্রধান বিচারপতিকে নিয়ে তখন আলোচনা হয়েছে, উনি ছাত্রদল করেছেন, উনি বিএনপি ছিলেন, এই ধরনের ডিসকাশনগুলো পাবলিকলি আসছে, যেগুলো এর আগে কখনো আসে নাই। এরপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বিচারপতি নিয়োগে যেভাবে বিচারাঙ্গনকে কলুষিত করা হয়েছে, সেই জায়গা থেকে ওই যে অ্যামিকাস কিউরিরা বা আমাদের নাগরিক সমাজের লোকেরা বলেছেন যে আমাদের বিচার বিভাগকে এটার বাইরে রাখা উচিত। তো সেজন্য আপনি যেটা বলেছেন যে এটা অত্যন্ত কঠিন একটা কাজ, কিন্তু এরপরও তো ধরেন এবারে এবারে ডক্টর ইউনূসকে নিয়ে তো আমরা সবাই একমত ছিলাম। প্রফেসর ইউনূসের নিয়োগের ব্যাপারে কিন্তু কেউই প্রথমে আপত্তি তোলেন নাই, এবং সকলেই ওনাকে মানে দায়িত্ব নেয়ার ব্যাপারে সবাই অনুরোধ করেছেন। এর আগেও কিন্তু 111-এর সময় কিন্তু ডক্টর ইউনূসের নামটা এসেছিল, এবং ওটার ওনার ব্যাপারে তখনও সম্মতি ছিল, কিন্তু উনি সম্ভবত একটা লং টার্ম টাইম চেয়েছিলেন, যার কারণে সেটা হয়নি। এটা আলোচনা আছে, কিন্তু এটার অথেন্টিকেশন এখনো ক্লিয়ার না। আমি যেটা মনে করি যে যদি ধরেন নাম দেওয়া হয় যে ঠিক আছে আপনারা নিরপেক্ষ বা আপনাদের দৃষ্টিতে মধ্যম, সবার কাছে গ্রহণযোগ্য, আপনারা 5 জনের নাম দেন, আপনারা 5 জনের নাম দেন, এইভাবে করলে কিন্তু আপনার পার্লামেন্টের দলগুলো যদি নাম দেয় তাহলে সেখানে একটা কমন নাম পাওয়া যেতে পারে, এবং গ্রহণযোগ্য নাম যে পাওয়া যাবে না তা না। পার্লামেন্টের দলগুলোকে যখন বলা হবে আপনারা 5 জনের নাম দেন, একটা জিনিস হবে কি, ধরেন আমরা উদাহরণ হিসেবে বললাম যে এখানে ধরেন আমাদের 3 জনকে বলা হলো যে যে আপনারা 5 জন করে নাম দেন, তো নিশ্চয়ই আমরা এমন নাম দেওয়ার চেষ্টা করব যাতে যেটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে, বিতর্ক হতে না পারে। ধরেন আমি এমন একজনের নাম দিলাম, খালেদ ভাই, আপনি বললেন যে ভাই উনি তো আপনার আত্মীয় বা উনি তো আপনার পরিচিত, আপনি ওনার নামটা দিলেন, এটা কোনো কথা হইলো? বা আপনি এমন একজনের নাম দিলেন, আমি বললাম যে খালেদ ভাই উনি তো আপনারই লোক, ওকে, আমি তো নিরপেক্ষ লোক দিলেন না। আমার মনে হয় যে এইটা মোটামুটি ভাবে আপনি পরিষ্কার করছেন, কিন্তু আমরা এটা নিয়ে
আরেকটু আলোচনা করব, কারণ হচ্ছে যে আপনার কাছে ফিরে আসবো মঞ্জু ভাই, কারণ আমি শুধু ওই 2 পয়সাটা দিয়ে রাখি, আমার 2 পয়সাটা, কারণ আমি এই 29 বছর মানে সকর্মক সাংবাদিকতার 28-29 বছরে আমি যেটা দেখছি সেটা হইলো আমরা বিএনপি বুদ্ধিজীবী, আওয়ামী বুদ্ধিজীবী, জামায়াতি বুদ্ধিজীবী, জাতীয় পার্টির বুদ্ধিজীবী এরকম দেখি, একদম নিরপেক্ষ কাউরে আমরা আসলে দেখি না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আপনি বলতেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচয় আমার কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নিরপেক্ষ নোবেল প্রাইজ পাওয়া, কিন্তু বাংলাদেশের অনেক মানুষ উনি মনে করেন যে উনাকে আনাই হয়েছে কারণ উনি শেখ হাসিনার অনেক বিপক্ষে ছিলেন, সেই জন্য শেখ হাসিনার এতটুকু বিরোধিতা যদি তিনি না করতেন তাইলে হয়তো সবাই উনার ব্যাপারে একমত হইতো না, কারণ শেখ হাসিনা তো একটা পক্ষ। আমি আমার 2 পয়সাটা দিয়ে রাখলাম। তো সেই ক্ষেত্রে চেয়ার ছাড়া মানুষ আমাদের পক্ষে বাছাই করা সম্ভব কিনা সেইটা আমি না, এটা নিয়ে আমি আপনাকে পরের ইয়াতে বলবো। আগে Alright. আনিস আলমগীর ভাই বলে আসুক, যে বলবো। আমরা একটু আনিস আলমগীর ভাইকে শুনি, যে আনিস আলমগীর ভাই আপনার কাছে কি মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলো, এটা ভালো হলো কি খারাপ হলো? জুলাই সনদের মধ্যে যেভাবে মঞ্জু ভাই বলতেছিলেন যে পাঁচজন মানুষ বা পরস্পরের নামের বিরুদ্ধে একটা কমন ফ্যাক্টর খুঁজে বের করা, এবং মঞ্জু ভাই কারেক্টলি বলছেন যে 2005 সালে ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, 2005 সালে ব্যারিস্টার মওদুদ আহমেদ যখন আইনমন্ত্রী ছিলেন তখন তিনি বিচারকদের বয়স বাড়ানোর একটা বিল আনেন, এবং বিচারকদের বয়স 65 থেকে 66 করেন যখন বিচারপতি কে এম হাসান রিটায়ার্ড করেছেন তার ঠিক পরদিন, যাতে উনি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রয়ে যান। মানে এটা যদি তার আগের দিনও করেন তাইলে কিন্তু বিচারপতি কে এম হাসান 2 বছর বেশি প্রধান বিচারপতি থাকেন, এবং তিনি সবচেয়ে যোগ্য বিচারক, এটা কারো কোনো সন্দেহ ছিল না। কিন্তু তিনি করছেন যেদিন বিচারপতি কে এম হাসান অবসর নিয়েছেন তার ঠিক পরদিন। তো সেই জন্য এইটা নিয়ে দারুণ রকম বিতর্ক তৈরি হয়। তারপরে বিচারপতি আপিল বিভাগের অন্যান্য বিচারককে এইটা দিতে, মানে এই পদ নিতে বলা হয়েছে কিনা সেই ব্যাপারে সত্য মিথ্যা অনেক রকম আমরা শুনছি, এবং ইয়াজুদ্দিন আহমেদ সাহেব নিজেই রাষ্ট্রপতিও ছিলেন, সাথে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন, যেটা নিয়ে আসলে মূল গন্ডগোলটা করার সুযোগ সে সময় হয়েছিল, এবং যার পরিপ্রেক্ষিতে 111 আসছিল। আপনি কি মনে করেন যে সেই 111 আসা, বিচার বিভাগকে ধ্বংস হওয়া, এই পথ আসলে অন্তর্বর্তীকালীন সরকার ফিরে আসা ঠেকাতে পারবে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা ঠেকাতে ইয়ে হবেন, উপদেষ্টা হবেন, সেই জায়গায় যখন বাংলাদেশে একটার পর একটা যতগুলো এসছে সবগুলো নিয়ে বিতর্ক ছিল। আপনি যে বিস্তারিত বলেছেন হাসান সাহেবের যে বিষয়টা, উনার পরবর্তীতে যিনি এসছেন তখনও একই অবস্থা, তাকে বিরোধী দল যারা যারা সরকারে তখন ছিল, বিএনপি ওইভাবে ভালোভাবে নেয় নাই। মানে দেখা গিয়েছে যে যারা ইনকামবেন্ট ইয়েতে থাকে, যারা এক্সিস্টিং থাকে সরকারে, তাদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার বিমাতা সুলভ একটা আচরণ করে, এটা সবগুলোর সঙ্গে দেখা গেছে। এতে করে ইলেকশনের পরে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হয় না, ওই ব্যক্তিগুলোর সম্পর্কে কথা ওঠে। এত এত প্রক্রিয়ার মধ্য দিয়ে 2011 সম্ভবত আওয়ামী লীগ এটা বাতিল করেছিল। বাতিল করার পর এটা নিয়ে আবার আমরা আফসোস করলাম যে কেন এটা বাতিল করলো, কিন্তু বাতিল করেও তারা যে একটা ভালো কিছু উপহার দিতে পেরেছে তা তো না। তারা তো যা কিছু করে গেছে সেগুলো নিয়ে এত কোনো মডেল দাঁড় করাতে পারে নাই। তারা যে মডেল দাঁড় করিয়েছিল যে মানে রাতের ভোট, তারপর একদলীয় ভোট, এই সবগুলো নিয়ে বিতর্ক প্রেক্ষিতে আবার আমরা পেছনে ফিরে যাচ্ছি। পেছনে ফিরে যেতে হলে প্রধান যে সমস্যা হবে সেই সমস্যা হচ্ছে যে এই দেশে নিরপেক্ষ লোক পাওয়া। খালেদা জিয়া খুব ভালো করে বলেছিলেন যে শিশু ছাড়া নিরপেক্ষ লোক নাই। এটা প্রধান উপদেষ্টা কি হবেন তার উপর যেমন একটা নির্ভর করছে, তার সভাসদ যারা থাকবে তারা কে নিরপেক্ষ। বাংলাদেশে আজকে কোনো নিরপেক্ষ লোক আছে, নিরপেক্ষ অবস্থান আছে? আপনি যে কোনো ব্যক্তিকে বলে নিরপেক্ষ অবস্থান থেকে কথা বলতে গেলে তাকে আবার ট্যাগ দিয়ে অন্য একটা দিয়ে দেওয়া হচ্ছে। এখন ঘৃণার সংস্কৃতিটা এমন ভাবে বিস্তার হয়েছে, তাতে করে তো কেউ নিরপেক্ষ অবস্থানে নিরপেক্ষ এই শব্দটাই উচ্চারণ করতে পারছে না। আপনি যদি এখন নিরপেক্ষ হন তাহলে বোধহয় আপনি হাসিনার লোক। আপনি যদি নিরপেক্ষ হন তাহলে আপনি আমারে সাপোর্ট করছেন না, কেমন নিরপেক্ষ লোক আপনি? আপনি যদি নিরপেক্ষ হন তাহলে তো ইউনূসের অপশাসনকে আপনার সাপোর্ট করতে হবে। আপনি যদি নিরপেক্ষ হন তাহলে বর্তমান সরকার যে চালাচ্ছে না, কিন্তু আনিস ভাই সমর্থন করতে হবে। আনিস ভাই, নিরপেক্ষতার মধ্যে তো একটা কনসিস্টেন্সি লাগবে। আপনি যদি এখন যে অপশাসনের কথা বলে আপনি তার বিরোধিতা করতেছেন, সিমিলার অপশাসনের সময় আপনি আগে পরে বিরোধিতা করছেন কিনা সেটাও তো একটা দেখার জিনিস, তাই না? অবশ্যই সেই ট্র্যাক দেখতে হবে। সেটাও দেখেন সেটাও দেখতে যে হবে। এই লোক
এর আগের আমলে শেখ হাসিনার কোনো সমালোচনা করেছে কিনা? হুম হুম তো যদি দেখে যে না, শেখ হাসিনার সমালোচনা করে নাই, শুধুমাত্র ইউনূসের করছে, তাহলে আপনি বলতে পারেন। হুম কিন্তু আপনি যদি সমালোচনা করার অর্থ যদি এই বুঝেন, ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে মনে করেন সাংবাদিক, হুম যে আমি রাস্তায় নেমে শেখ হাসিনা বিরোধী স্লোগান দেব, হুম সেটা হচ্ছে বিরোধিতা। এবং আমার লেখালেখি কোনো বিরোধিতা না, আমার বলার কোনো বিরোধিতা না। হুম এবং আপনি আপনার জন্যই শুধু স্বৈর শাসন ছিল, হুম আপনার জন্যই শুধু শেখ হাসিনা একটা আতঙ্ক ছিল, আমার জন্য ছিল না। সো আমাকে আমার টেকনিক্যালি আমাকে এগোতে হয় নাই, তা তো না। সবার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে সেটা হয়েছে। এখন আপনি নিরপেক্ষতা ধরবেন কি দিক দিয়ে? যে সে আদৌ সে মৌলিক বিষয়গুলো নিয়ে আপত্তি করেছে না কিনা, ভুয়া ইলেকশন নিয়ে আপত্তি করেছে কিনা, অপশাসন নিয়ে আপত্তি করেছে কিনা, এবং বিরোধী দল, বিশেষ করে বিরোধী দলকে যে নির্যাতন, হুম। বিরোধী পক্ষকে নির্যাতন, বিরোধী মতকে নির্যাতন, সেই ব্যাপারে তার মুখ খুলেছে এগুলা। দেখেন সেই সেই হিস্ট্রি দেখেন, আপনি তাহলে আমার তাহলে আপনি দেখেন যে পেয়ে যাবেন। আমার মনে হয় এখন যে আমি মনে করি যে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেও এরকম হবে, যে সে নিরপেক্ষ ছিল কিনা সেটা আগের আগের হিস্ট্রি দেখে এবার দেখে দাও। কিন্তু খালেদ, সেই সেই লোক পাওয়া খুব কঠিন। আপনি যতই বলেন, হুম 10 জন লোক আগামীতে নিরপেক্ষ ব্যক্তি নির্বাচন করতে পারবে না। যে কোনো কেয়ারটেকার সরকার আসুক, সে পারবে না। এটা তার জন্য প্রথম প্রথম হিমশিম কিন্তু খেতে হবে 10 জন ব্যক্তি নির্বাচন কিন্তু করা। আনিস ভাই, আমার একটা হাইপোথিসিস আছে। সেই হাইপোথিসিস আমি দিছিলাম হচ্ছে 2023 সালে। আমার হাইপোথিসিস হচ্ছে বাংলাদেশের মানুষ নিরপেক্ষতার মধ্যে থেকে বাছাই করে আমি হয়তো পাইলাম না, কিন্তু শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী পদ থেকে সইরা গিয়া অন্য যে কোনো লোককে প্রধানমন্ত্রী পদে বসায়া ইলেকশন করে, তাইলে এর চেয়ে ভালো ইলেকশন হবে এবং শেখ হাসিনা হাইরা যাবে। এটা আমার কাছে মনে হইতো যে শেখ হাসিনা নিজেও এটা জানতো। আমরা যদি প্রধান নির্বাহী পদে পরিবর্তন দেখতে পাই, অর্থাৎ বর্তমান ক্ষেত্রে জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রীর পদে বৈশা ইলেকশন করতে না পারে, তাইলে এত বড় ম্যানিপুলেশন করা সম্ভব হবে না, যেটা 14, 18, 24 সম্ভব হয়েছে। এখন এই জন্য এটা মন্দের ভালো নিয়ম কিনা, কারণ শেখ হাসিনা এটা খুব ভালো করে জানতো যে উনি জাস্ট চেয়ার থেকে সরলে, আপনি জানেন, আনিস ভাই, মঞ্জু ভাই তো আরো বেশি করে জানে, কারণ মঞ্জু ভাই সিস্টেমগুলির মধ্যে থাকে। একটা প্রস্তাব বোধহয় বিএনপি থেকে এরকমও গেছিল যে আপনারা সিনিয়র কাউকে, সংসদ সদস্য দলীয় কাউরে, যেমন তোফায়েল আহমেদ, যেমন আমু সাহেব, যেমন রাজ্জাক সাহেব, কাউরে একটা বসা একটা ইলেকশন দেন। শেখ হাসিনা ওইটাতেও রাজি হন নাই। প্রেসিডেন্টে দিয়ে ইলেকশন দেন, সেইটাতেও রাজি হন নাই। তো সেই ক্ষেত্রে চেয়ারটা পরিবর্তন হওয়াও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কিনা আনিস ভাই, আপনি কি মনে করেন? যে না, আমি আপনার সাথে একমত এই ব্যাপারে। এবং শেখ হাসিনা যে ফর্মুলা দিয়েছিলেন, উনি থাকবেন আর মন্ত্রিসভায় বিরোধী দল থেকে আনবেন, রাইট, এটাও এটারও কোনো পরীক্ষা হয় না। এটাও যদি পরীক্ষা হতো, তাহলে আমরা দেখতে পেতাম যে বাংলাদেশে একটা সিস্টেম কাজ করে। বাংলাদেশে এখন এমন এক অবস্থার মধ্যে আছে, আমরা কোন সিস্টেমটা যে কাজ করবে সেটা নিয়ে বিশ্ব ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এখন যেহেতু নাই, তাহলে আমরা সহ্য করতে হবে, অপেক্ষা করতে হবে। এবং এখন যেহেতু কোনো বিরোধী দল নাই যে এটা বিরোধিতা করবে, তো যে সিস্টেম আছে সেই সিস্টেমে তো থাকবে, কারণ এটা আদালতও রায় দিয়েছে। আপনার আরেকটু সাহায্য চাই। আপনার ধন্যবাদ, আপনি এই কথাটা মনে করাই দিয়েছেন যে শেখ হাসিনা বলছেন যে উনি সরকার প্রধান থাকেন, অন্য বিরোধী দল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী অনেক কিছুই উনি এটা বলছেন। কিন্তু সেইটার পাল্টা হিসাবে আমি বলতে চাই যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা প্রধান নির্বাহী না থাইকা এটা তো অন্য সংসদ সদস্য, যেমন খালেদা জিয়াও প্রধানমন্ত্রী থাকতে পারতেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকতো আওয়ামী লীগ থেকে, তাইলে এইটা একটা সিস্টেম হতো। কিন্তু আমি মনে করি চেয়ার, দ্য মেইন চেয়ার, উনি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে কিছুই পাল্টাইতো না। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাইকা যদি, কথার কথা, শেখ রেহানাও প্রধান নির্বাচন কমিশনার বা প্রধান উপদেষ্টা থাকতেন, তাইলেও অনেক কিছু পাল্টাইতো। এটা হচ্ছে আমার হাইপোথিসিস। আপনি এটা নিয়ে যদি আরেকটু ইলাবোরেট করতেন যে প্রধান ব্যক্তিটাই বাংলাদেশে ম্যাটার করে কিনা আসলে, কারণ না, প্রধান ব্যক্তিটা তো ম্যাটার করে। আমি তো বলছি প্রধান ব্যক্তি ম্যাটার করছে, কারণ প্রধান ব্যক্তির জন্যই তো আপত্তি। যে অন্যান্য ব্যক্তিগুলোতে যেতেও আমার মনে হয় বিএনপি তখন আপত্তি ছিল না, বিএনপি নিতে পারতো। বিএনপি যেহেতু প্রধান ব্যক্তি থেকে যাচ্ছেন, সেই জন্য এটাতে আপত্তি করলেন। বাট একটা জিনিস আমার বলতে হয় যে আমরা আসলে এক্সপেরিমেন্টের সুযোগই পাই নাই। ওই সময় যদি একটা হতো, তাহলে একটা দাঁড়াতো যে এটা কি হয় কিনা। কিন্তু যেটা দেখা গেল, একদলীয় একটা ইলেকশন হলো এবং 151 জন হওয়ার আগে, মানে নির্বাচিত হয়ে গেল আগেই, ইলেকশনের আগেই। তারপরে এর পরবর্তী যেটা হলো সেটা হচ্ছে আমরা একটা সর্বদলীয়
ঐক্যের আবার মানে রাজনৈতিক সরকারের অধীনে আমরা আরেকটা নির্বাচন করলাম 2018 সালে। সেখানে দেখা গেল যে বিরোধী দল চরম ভাবে প্রতারিত হলো, তাদেরকে নিয়ে এসে আসলে এমন একটা নির্বাচন করলো যেটা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ইলেকশন আমি মনে করি ওইটা। কারণ বিরোধী দলকে 7টা আসন সম্ভবত দিয়েছিল, আর সবগুলো নিজেরা রাতে আসন দখল করলো। ইভেন 24-এ যে ইলেকশনটা হলো এটাও অনেকটা গ্রহণযোগ্যতা ছিল, যে অন্তত অনেক অন্তত নিজেদের মধ্যে হলো কন্টেস্ট হয়েছে, কে জিতবে না জিতবে এখানে একটা ইয়ে ছিল যে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। কিন্তু 18-র যে ইলেকশন এটা তো কোনো মানে এর থেকে নিকৃষ্ট ইলেকশন আমার মনে হয় বাংলাদেশ খুব কম করেছে। তো এই ধূম্রজালটা এখন আপনার কথাই আবার আসতেছি যে আমরা আসলে সরকার প্রধান পরিবর্তন করে মানে সরকারের অধীনেই যে সরকার আছে সেই সরকারের অধীনেই একটা নির্বাচন করা যায় কিনা সেটার দিকেও আমরা খেয়াল রাখতে পারি। সেই সরকারের অধীনে আমরা নির্বাচন করতে পারি না, সেটা আমরা, ঠিক আছে। আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছে আসি। মঞ্জু ভাই, অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান কে হবেন সেটা নিয়ে সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হয়েছে, এই যে একবারে তো হঠাৎ করে তো আর প্রধান বিচারপতি বা সর্বশেষ সবসমর্থ প্রধান বিচারপতি উনি না হলে আপিল বিভাগের সর্বশেষ সবসমর্থ বিচারক, এইটা তো একদিনে হয় নাই। সেইটা হওয়ার ক্ষেত্রে যেটা দেখা হয়েছে যে এর মাঝখানে আরো দুইটা কথা হয়েছিল, যে আমরা বিচারক নিয়োগের ক্ষেত্রে যেহেতু উনারা আমাদের দণ্ডমুণ্ডের কর্তা, বিচার বিভাগের প্রধান, বিচারক নিয়োগের ক্ষেত্রেও আমরা এক ধরনের স্বাধীনতা তাদেরকে দিব এবং তারা স্বাধীনভাবে বিচারক নিয়োগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করবেন, যেটা করা হয় নাই। তার সকল সমস্যার মূলে ওইটা রয়ে গেছে। আমার কথাটা হইল যে আপনি হয়তো তাদেরকে মনে করলেন তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ক্ষেত্রে তারা বায়াসড হবেন। যদি আপনি এটা মনে করেন তাহলে এই বায়াসড লোকদের বিচার বিভাগে রাখার ব্যাপারে আপনার আপত্তি থাকা উচিত না? তাহলে তো কি মারাত্মক একটা অবস্থা, মানে আমার বিচার বিভাগ আমি জানি বিএনপির প্রতি বায়াসড 10টা লোক বসে আছে, এইটা কি হওয়া উচিত? এরকম আগে তো ওইটা ঠিক করা উচিত, মানে এটা তো ইভেন নির্বাচনের থেকেও ভয়ঙ্কর। এবং চেয়ার নিয়ে আমার হাইপোথিসিসটাও যদি একটু বলেন, যে প্রধান ব্যক্তি চেয়ারে না থাকলেই ঘটনাটা অন্যরকম হয়। না, প্রথম কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনেই তো বিচার বিভাগকে একটা স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা আছে, এবং আপনি দেখবেন প্রত্যেক দলেরই কমিটমেন্ট সেরকম আছে যে তারা একটা শক্তিশালী নিরপেক্ষ স্বাধীন বিচার বিভাগ করতে চায়। আপনাদের দুইজনের আলোচনা থেকে আমি যদি মিলাই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে যে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাতে গেলাম, সবাই মিলেই তো গেলাম, ধরেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, 5 দল 7 দল সবাই মিলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে একমত হয়েছে। কিন্তু যেহেতু কনস্টিটিউশনকে মানতে গিয়ে শাহাবুদ্দিন সাহেবকে করা হয়েছে, এবং শাহাবুদ্দিন সাহেবের নির্বাচন, বিচারপতি লতিফুর রহমানের নির্বাচন এবং বিচারপতি হাবিবুর রহমানের নির্বাচন, এই 3টা নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে বলা হয় কম্পারেটিভলি বেটার ইলেকশন। আপনি তো জানেন যেটা সাধারণত নিরপেক্ষ ব্যক্তি আমরা কেউ না, কারণ আমরা যেহেতু ভোট দিই আমি তো নিশ্চয়ই কোনো না কোনো দলকে ভোট দিই। কিন্তু দেখেন তারপরেও কিন্তু যখন বিরোধী পক্ষকেও আমরা কেউ সম্মান জানাই তখন কিন্তু তার মধ্যে একটা নিরপেক্ষতা তৈরি হয়। যেমন আপনি যদি এখন এবার পার্লামেন্টের দিকে তাকায় দেখেন যে মেজর হাফিজ সাহেব এবং ওই যে ব্যারিস্টার যিনি ডেপুটি স্পিকার হয়েছেন, ওনারা কিন্তু বিএনপির লোক, বিএনপি নির্বাচিত এমপি, কিন্তু পার্লামেন্ট পরিচালনার ক্ষেত্রে তাদের মধ্যে এক ধরনের নিরপেক্ষতা বা একটা জায়গা দেখা যাচ্ছে, এবং বিরোধী দল সবসময় তাদেরকে বলতে পারছে যে আপনারা তো নিরপেক্ষতা রাখছেন না। যখনই বলছে তখন সে কিন্তু আবার নিজেকে ব্যারিস্টার কায়সার কামালের কথা বলছি, তখন তাদের মধ্যে কিন্তু এক ধরনের এই মনোভাব কাজ করছে যে না, আমি তো একটা নিরপেক্ষ জায়গায় আছি। তো এখন যখনই আপনি, আপনার কথাটার সাথে আমি একমত যে নির্বাহী ক্ষমতায় যিনি থাকবেন তিনি যদি একেবারে দলীয় প্রধান না হন বা দলীয় লোক না হন, তাহলেও কিন্তু আমরা একটা বেটার ইলেকশন পাবো। একেবারে ত্রুটিমুক্ত নির্বাচন পেতে গেলে আমাদেরকে টোটাল ইলেকশন সিস্টেমটাকেই বদলাতে হবে, এবং ইলেকশন সিস্টেমটাকে আরো প্রযুক্তি নির্ভর, আরো এই যে আমাদের যে গতানুগতিক নির্বাচন পদ্ধতি আছে এই সমস্ত পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। আর আপনি যেটা বলেছেন বিচার বিভাগকে, তো আপনি দেখেন এবারে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছুদিন আমরা স্বাধীন বিচার বিভাগকে একটু প্র্যাকটিস করেছিলাম। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কিছু বিচারক নিয়োগ হয়েছে এবারে, এবং কম্পারেটিভলি বিচার বিভাগের লোকরা বলছেন যে এবারে কিছুটা মেধাবী এবং বেটার জাজ কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে।
কিন্তু বিএনপি এসে কিন্তু এটা এই আইনটাকে কিন্তু তারা বাতিল করে দিয়েছে। ফলে আমরা আবার শেখ হাসিনার নিয়মে চলে গেলাম যে বিচারপতি নিয়োগ এখন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের ইচ্ছাতেই হবে। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি না মনে হয় যে মানে আহ, আহ, বিচারক নিয়োগের ক্ষেত্রে মানে বাংলাদেশের বিচারপতি একজনই মঞ্জু ভাই, বিচারপতি হচ্ছে শুধু প্রধান বিচারপতি, বাকি সবাই বিচারক। রাইট, তো বিচারক, right. হ্যাঁ, বিচারক নিয়োগে প্রধান বিচারপতি এখন পর্যন্ত যা কিছু সংবিধানে আছে প্রধান বিচারপতির সিদ্ধান্তই আসলে বিচারক নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত। মানে কাগজে কলমে যেটা আছে, আইন মন্ত্রণালয় তাকে সাচিবিক সহায়তা দিবে। সাচিবিক সহায়তা দিবে মানে তার সামনে কয়েকটা নাম দিবে, ওই নামগুলির মধ্যে উনার যদি পছন্দ হয় উনি টিক চিহ্ন দিবেন, যদি পছন্দ না হয় উনি ছিঁড়ে ফেলে দিবেন। এই স্বাধীনতা উনার আছে। এরপরে উনি যাদেরকে নির্বাচিত করবেন, রাষ্ট্রপতির কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে মানে আলোচনার প্রেক্ষিতে ওইটাকে কার্যকর করা। হ্যাঁ, আমি যেটা বলছি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি যেটা প্রস্তাব করা হয়েছে, এটা তো নিশ্চয়ই আপনি দেখেছেন। জি জি দেখেছি। যেটা যে অধ্যাদেশটা করা হয়েছিল, বিএনপি তো এটাকে মানে রাখে নাই, অর্থাৎ বিএনপি বলছে আরো বেটার ফর্মুলা করবেন। আমাদের আর্গুমেন্ট ছিল যেটা হচ্ছে এটা তো কিছুটা হলেও বেটার, এটা রাখেন, রাইখা এটাকে আপনারা আবার আরো ইমপ্রুভ করতে চাইলে নতুন করে আরেকটা আইন করেন। যাই হোক, আপনার সাথে আমি একমত যে শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আমি বিচারপতিদের নিরপেক্ষ করার চাইতেও মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমার বিচার বিভাগকে স্বাধীন করা, আমার বিচার বিভাগকে নির্দলীয় নিরপেক্ষ সততার জায়গা থেকে একটা স্ট্যান্ডার্ড মানদণ্ডে করা। তো সেটা যদি আমরা করতে পারি। আমি একটু পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আপনার কাছ থেকে একটা লাইন আমার শুনতেই হবে, যেটা আমি আসলে আনিস ভাইয়ের কাছেও শুনবো। আমি কিন্তু মনে করি বাংলাদেশে বর্তমান সংবিধানে বাংলাদেশের প্রধান বিচারপতির এই রকম ক্ষমতা দেয়া আছে যে প্রধান বিচারপতিকে আসলে আসলে কিছু করার নাই। প্রধান বিচারপতি সত্যিই দণ্ডমুণ্ডের কর্তা, কিন্তু সেইটা উনি এক্সারসাইজ করেন না। যেমন আইন মন্ত্রণালয়ের কথা হইল 2 জন নাম উনার কাছে পাঠানো যে বিচারক করবেন। আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা 2টা পচা নাম তার কাছে পাঠায়, এর মধ্যে যে কোনো একটা উনি সাইন করে দেয়। কিন্তু উনি যদি এটা ছুঁড়া ফালায় দেয়, কারো কিন্তু কোনো করার কিছু নাই, উনি ফালায় না কেন? মানে স্পিকার ডেপুটি স্পিকাররা যেটা করতে পারে এটা প্রধান বিচারপতি কি করতে পারে না, নাকি কি হয় ওনার? এটা আমি খুব ইন্টারেস্টিং একটা কথা আপনি মনে করিয়ে দিয়েছেন। আমি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমার প্রফেসর ডক্টর আসিফ নজরুলের সাথে এই বিষয় নিয়ে লম্বা কথা হয়েছিল। উনি আমাকে বলেছিলেন, ভাই প্রধান বিচারপতির বাংলাদেশের এমন ক্ষমতা, ওনার দৃষ্টিতে প্রধানমন্ত্রীর পরেই প্রধান বিচারপতির ক্ষমতা বাংলাদেশে, মানে অ্যাজ পার আমাদের কনস্টিটিউশনে আমাদের যে প্রসিডিওর আছে। এখন সমস্যা হচ্ছে আপনি তো প্রধান বিচারপতিকেই বানাচ্ছেন নিজের আজ্ঞাবহ একজনকে, এবং তাকে নিয়োগের ক্ষেত্রে আপনি তো দেখেছেন প্রধান বিচারপতির সাথে মত মিলে নাই বলে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কিভাবে শারীরিকভাবে হেনস্থা করে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো যদি এই ধরনের ঘটনাগুলো দেশ থেকে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কোনো একটা ঝামেলা হয়েছে না না, ইউটিউবে হয়তো আনিস ভাই ইউটিউবে শুনতেছিলেন ওইটার জায়গা থেকে। না, আমি এটা নিয়েও 2 কথা বলবো। আমরা যেহেতু আগাবো প্রসঙ্গে, তাহলে আমি আপনার সাথে একমত শুধু। জি, আপনি মঞ্জু ভাই আপনি শেষ করেন। জি, আপনি শেষ করলে আমি একটু আমার আরেকটা কথা যোগ করার বিষয় আছে, সেটা যেটা আনিস ভাই একটু করে বলেছেন যে এবারে ডক্টর ইউনূসকে নিয়ে যে বিতর্কগুলো হয়েছে এবং অন্যান্য উপদেষ্টাদেরকে নিয়ে যে বিতর্কগুলো হয়েছে, ভবিষ্যতে কিন্তু আসলেই ভালো এবং সাহসী লোকদেরকে মানে তত্ত্বাবধায়ক সরকারের জন্য পাওয়া খুব কঠিন হবে। কারণ আপনি দেখেছেন অতীতেও প্রত্যেকটা নির্বাচনে যারা হেরে যায় তারা কিন্তু ব্লেম করে। হ্যাঁ, আরেকটা কথা আমি আপনার স্মরণ করিয়ে দিই, খালেদ মহিউদ্দিন আপনি বলেছিলেন যে আপনার একটা পদের প্রতি আকর্ষণ আছে বাংলাদেশে, সেটা হচ্ছে চিফ ইলেকশন কমিশন। রাইট। তো আপনার ওই কথাটা শুনে আমার এখনো মনে আছে ওই কথাটা, যে আমাদের সিইসি আমাদের এই এক্সিস্টিং মানে কনস্টিটিউশনের মধ্যেও আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে পরিমাণ ক্ষমতা এবং এখতিয়ার তার আছে, উনি যদি সেটাও এক্সারসাইজ করতে পারেন তাহলে কিন্তু মানে একদিকে সিইসি, একদিকে মানে আপনার সিইও, মানে আমি যেটা বলছি তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এই 2টা লোক যদি মেরুদণ্ডওয়ালা লোক হয়
বাংলাদেশে যত বিতর্ক হোক, হয়তো আপনার যে হারবে সে আপনাকে দোষারোপ করবে, নানা রকম কথা বলবে, কিন্তু কম্পারেটিভলি একটা ভালো ইলেকশন, একেবারে ত্রুটিমুক্ত ইলেকশন করা সম্ভব না, অ্যাবসলিউটলি বেটার ইলেকশন করা সম্ভব। কিন্তু আমি মনে করি কিন্তু যে কথা হচ্ছে তারা করে না, কথা হচ্ছে সিইসি করেও না, এবং সিইসিরা সহযোগিতাও অনেক সময় পায় না, কিন্তু চাইলে কিন্তু ওনারা ঘুরে করতে দাঁড়াতে পারেন। আপনার মনে আছে একজন মাহবুব হোসেন নামে এক ভদ্রলোক, বা মাহবুব সাহেব, ওই যে কবি ছিলেন, জি জি উনি ইলেকশন কমিশনার ছিলেন, উনি কিন্তু আওয়ামী লীগ আমলেও কিন্তু উনি একেবারে মানে প্রতিবাদ, ওনার অবস্থানটা উনি জানিয়েছিলেন, ফলে কিন্তু পিপল কিছুটা মানে জানতে পেরেছিল যে কি ওকে। আমার মনে হয় যে সমস্যাগুলো হচ্ছে। আমার মনে হয় যে আমরা মাহবুব আমার মনে হয় যে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আনিস ভাই, আপনি যদি কোনো কিছু এখানে যুক্ত করেন তাহলে আমি যেই প্রশ্ন এখন আপনাকে করবো এটা আপনার কাছ থেকে শুনে আমরা মঞ্জু ভাইয়ের কাছ থেকে পরে এটা প্রতিক্রিয়া শুনতে চাইবো। আপনি কি কোনো কিছু যুক্ত করতে না, চান? আমি আর বিশেষ কিছু যোগ করতে চাই না, কারণ এটা এখনো আদালত রায় দিল, কিভাবে বাস্তবায়ন হবে সবগুলো তো আমার মনে হয় এখনো না, ওকে এখনো আমি ধূম্রজালের মধ্যে আছি। ওকে, আমি আপনাকে প্রশ্নটা করি যে এই 2 বছরে আমরা কাগজ কলমে একটা মার্কিন বাণিজ্য চুক্তি পেয়েছি। যারা জুলাইকে সমর্থন করছেন দায়িত্বশীল ব্যক্তিদের, মানে জুলাই নিজেদেরকে যারা জুলাই যোদ্ধা বলতেছেন বা জুলাইয়ের আন্দোলনের মুখ্য ভূমিকা ছিলেন, তাদের মধ্যেই দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বলছেন যে ডিপ স্টেট ক্ষমতায় রাখতে চেয়েছিল 5 বছর। কেউ বলছেন যে 5 আগস্ট পর প্রতি বিপ্লব হয়ে আমেরিকার কাছে প্রকৃত ক্ষমতা চলে গেছে। সর্বশেষে আমরা দেখেছি যে সানজিদা তুলি, যিনি আসলে গুম হওয়া ভাইয়ের সন্ধান দাবিতে আন্দোলন করেছিলেন, সেই সানজিদা ইসলাম তুলি বাংলাদেশ আওয়ামী লীগ পতনের ক্ষেত্রে জুলাই আন্দোলনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ছিলেন পিটার হাসকে রিয়েল হিরো বলছেন। এইটা আপনি কীরকমভাবে দেখেন যে আসলে জুলাই আন্দোলন, মার্কিন যুক্তরাষ্ট্র রিয়েল হিরো? আমি মঞ্জু ভাইকেও একই প্রশ্ন করতে চাই, আগে আনিস আলমগীর ভাইকে শুনবো। আর আনিস ভাই, আপনি আপনার জন্য একটা প্রশ্ন, যে আপনি কোনো এক অনুষ্ঠানে গিয়ে আপনি এ কথা বলেছিলেন যে একজন ইটস আলম শফি, উনি বলছেন যে আপনি বলেছিলেন যে, বা যিনি সঞ্চালক ছিলেন তার সঙ্গে সুর মিলিয়ে আপনি বলেছিলেন যে হাসিনার 17 বছরকে হার মানিয়েছে গত 2 বছর। উনি জনগণকে বলবেন কিভাবে হাসিনার আমলের গুম খুনকে হার মানালো গত 2 বছরে থাকা সরকারগুলো। আপনি দর্শকের মন্তব্যের জবাব দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনি যদি। না, দর্শকের মন্তব্যটা আমি সবার আগে দিয়ে দিই, কারণ 2 বছর যে ইউনূসের আমলটা খারাপ ছিল, সেটা তো মানে ইউনূস আমল যে ভালো ছিল না সেটা তো রিসেন্ট টিআইবি রিপোর্টে বলছে। এর থেকে দুর্নীতিগ্রস্ত সরকার বাংলাদেশে আর কখনো আসে নাই, এবং এবং এর থেকে বাজে সরকার কিভাবে হয় যে যে একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগানো ছাড়া আর কোনো কাজ করে নাই, এবং দেশটাকে বিক্রি করে দিয়ে চলে গেছে। যে আলোচনা আপনি প্রথমে করছিলেন সেটারই প্রসঙ্গ এখানে আসলে। ইলেকশনের 2 দিন আগে দেশটাকে উনি আরেক দেশের সাথে এমন একটা চুক্তি করলেন, এত অসম একটা চুক্তি যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি, এবং এই চুক্তি সম্পর্কে অনেকে ওয়াকিবহাল ছিল না, এবং চুক্তির পরেও যখন সমালোচনা হচ্ছে তখন তারা এটাতে গা করছে না, এবং এই চুক্তি নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হয় নাই, কোথাও কোনো আলোচনা নাই, বরং এই দেশ বাংলাদেশ যেন ওই অধীনস্থ রাজ্য হয়ে গেছে, সেটারই আলামত আমরা দেখতে পাচ্ছি। আমেরিকান ককাস সৃষ্টি হয় বাংলাদেশে, যেটা আগে কখনো কোথাও ছিল না। আমেরিকান বড় বড় ঘনিষ্ঠ দেশ যারা আছে তারাও কোনোদিন করে নাই। আমার মনে হয় সারা ওয়ার্ল্ডে বোধহয় 4-5টা ককাস আছে কিনা জানি না, তার মধ্যে বাংলাদেশে একটা ককাস সৃষ্টি হয়ে গেল। কি প্রয়োজনটা এত তাড়াতাড়ি দেখা দিল যে আমেরিকান ককাস বাংলাদেশে লাগবে, এবং তারা কারা? সেটা নিয়ে সরকারি দলের সদস্য আছে, বিরোধী দলের সদস্য আছে, তারপর জামাত আছে, আর কি জানি যেগুলো আছে, যে আরেকটা দল এনসিপি আছে, মানে সবাইকে নিয়ে করেছে। তো বাংলাদেশ তার মানে কি, বাংলাদেশ ককাসের দায়িত্ব কি? ওই দেশের স্বার্থ রক্ষা করা। আমেরিকান স্বার্থে কোনো বিরোধিতা যখন আসে তখন সেটা যাতে কার্যকর হয়। এই ককাস সবচেয়ে বেশি সক্রিয় ছিল ইসরায়েলে, এখন বাংলাদেশে হয়েছে দ্বিতীয়টা বা সক্রিয় বলবো। বাকি যে 2-4টা দেশে আছে এগুলো ইনসিগনিফিকেন্ট। আপনি যদি গুগল করে দেখেন এগুলার কোনো গুরুত্বপূর্ণ না। তো বাংলাদেশে কেন ককাস সৃষ্টি হওয়া জরুরি হয়ে গেল? এই ককাস সৃষ্টি হচ্ছে কাদেরকে নিয়ে? আবার এদেরকে নিয়ে যারা ইউনূসকে সমর্থন করেন, যারা ইউনূসের ইলেকশনে নির্বাচিত হয়ে এসছেন, আবার এরাই আবার
কতটা বড় হিপোক্রেট যে ইসরায়েল যখন গাজা আক্রমণ করে তখন সেখানে কম্বুরাস্ত্র ফেলে এবং এই পশ্চিমা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে। মানে আপনি জানেন এগুলা, মানে এদের প্রত্যেকটা কাজের মধ্যে হিপোক্রেসি। একদিক দিয়ে তারা আমেরিকান সাম্রাজ্যবাদের কথা বলে, আবার একদিক দিয়ে আবার বলে যে আমেরিকা আমাদের বন্ধু। আনিস ভাই, এই ক্ষেত্রে যে ঢালটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে হলে আমেরিকার সাথে বন্ধুত্বটাই এখন আমাদের জন্য সবচেয়ে ভালো, এবং সেই জন্য জামাত ইসলামীর যিনি আমির আছেন তিনিও আমেরিকাকে বন্ধুরাষ্ট্র বলেন। আপনি যেটা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আসলে কোনো প্রতিবাদ করা হয় না। আপনি দেখবেন যে ইরানের মধ্যে এরকম একটা অন্যায় যুদ্ধেরও কোনো প্রতিবাদ করা হয় না, এবং আরো এরকম বলা হয় যে আমি এটা শুনছি যে এরকম গুরুত্বপূর্ণ লোকরাও এরকম বলেন যে ঠিকই আছে, ভারতকে দেখাই দিতে হলে আমাদের এগুলিই করতে হবে। আপনি এটাতে কি বলেন যে আমরা ভারতীয় আধিপত্যবাদের এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম যে এটা থেকে বাইরে হইতে হলে আমাদের আমেরিকার যদি ওইটা যদি আধিপত্যবাদ হয় এটা একটা ভিত্তের মতো আচরণ করা ছাড়া আমাদের আর উপায় নাই? আমরা কোথায় বের হয়েছি? ইউনুস কি একটা চুক্তি বাতিল করেছে? ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হওয়ার জন্য যে যে কাজগুলো করার, সেগুলোকে আমরা বাতিল করেছি কোনোটা? আমরা কি তাদেরকে কোনো সুবিধার থেকে বঞ্চিত করেছি? বরং তারা আমাদের কতগুলো সুবিধা দিয়েছিল সেগুলো বঞ্চিত করেছে, বাতিল করেছে। তাদের দেশে ভিসা নেওয়ার জন্য লাখে লাখে দাঁড়িয়ে আছি, এবং তারা বলছে যে একদিনে অন্তত 2000 করতে পারে সর্বোচ্চ, তারা ভিসা দিতে পারে। সেখানে 4 লাখ 5 লাখ ভিসা অ্যাপ্লিকেশন জমে আছে। তো বাংলাদেশ যে কত একটা দেউলিয়া রাষ্ট্র, সে তার কথায় মানে একদিকে এক কথা বলে আর মানে করে আরেকটা কাজ। ভারতের সাথে আধিপত্য দূর করার জন্য যে সমস্ত স্টেপ নেওয়া ছিল, যে সমস্ত গোলামি চুক্তি করে গেছিল, সেগুলো বাতিল করা উচিত ছিল এবং ভারতকে চোখে চোখ রাঙিয়ে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু কিছুই করে নাই। না করে কি করছে, কিছু জেহাদি হাউকাউ করতেছে, জেহাদি লাগিয়ে দিয়েছে। এবং যেটা ভারত যেটাতে আরো ক্ষিপ্ত হয়। কয়েকদিন আগে এক বেকুব দেখলাম যে 7 সিস্টারকে বলতেছে আপনারা জিহাদ করেন না কেন, আপনারা কেন স্বাধীন হন না? এই যে বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে এই ধরনের উস্কানি দেওয়া কিংবা বাংলাদেশে বসে ভারতের প্রীতি দেখানো আমার তো জরুরি না। কিন্তু আনিস ভাই, আপনি ভারতীয় রাজনীতিবিদদেরও বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে কোথায় কেমনে কি ঠেকাইতে হবে, রংপুরে ওইটা চলে আসছে, ওইখানে আর আপনি ভারতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখেও তো এগুলি শোনেন, মানে দুইটাই তো অশিক্ষিত বয়ান। মানে ওই অশিক্ষিত বয়ানটা আপনি অ্যাড্রেস করেন কিনা ওই পাশের? অবশ্যই করি, আমি এটা লিখেছি, আমি শুভেন্দুর বিরুদ্ধে লিখেছি। শুভেন্দু যা ইচ্ছা তা বলতে পারে না। শুভেন্দু তার এবং অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কমপক্ষে আমার 10টা আর্টিকেল আছে যখন শেখ হাসিনার আমল। এবং আপনাকে একটু গোপন তথ্যও বলি যে আমি শেখ হাসিনার আমলে মোদীর বিরুদ্ধে লিখি কেন, এইটারই প্রতিবাদ এসেছে। আমি যেখানে আমার লেখা ছাপে সেখানে বলছে যে আপনি ইন্ডিয়া নিয়ে আর লিখবেন না, মানে এমন একটা পর্যায়ে গিয়েছিল। আমি কেন লিখেছি কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে বাংলাদেশের সাথে রিলেশন না, ওইখানে যে মুসলমানদের নির্যাতন হচ্ছে, ওইখানে যে ভিন্ন মতকে দমন করা হচ্ছে, সেগুলোর প্রতিক্রিয়া বাংলাদেশে আসবে। ওইখানে যদি সংখ্যালঘু নির্যাতন হয়, বাংলাদেশে তার প্রতিক্রিয়া হয়। সো এবং এই রিলেশন গুলো তাতে কি হয়, বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং সেটাই হয়েছে। ওই আমলে ওইখানে যত মুসলমান নির্যাতিত হয়েছে তার প্রতিক্রিয়া এখানে হয়েছে, এখানেও সংখ্যালঘুদের উপর নির্যাতন গিয়েছে। তো তাতে করে কে লাভবান হয়েছে? সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে, দুই দেশের যারা এই রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি করে লাভবান হয়েছে। সেখানে বিজেপি লাভবান হয়েছে, এখানে জামাত এবং তার গোষ্ঠী লাভবান হয়েছে। এই কালচারই তো চলছিল। ওকে, আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে জানতে চাই যে মঞ্জু ভাই, এখানে আনিস ভাই যে প্রশ্নটা তুললেন যে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি চাই, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ কোন কোন প্র্যাকটিক্যাল চুক্তি করে সেটা বজায় রাখা হয়েছিল, সেই চুক্তিগুলি আমরা সামনেও দেখি নাই, সেই চুক্তিগুলি বাতিলও দেখে নাই। আপনি জানেন যে আমি ক্রমাগতভাবে এই প্রশ্ন করে যাচ্ছি যে শেখ হাসিনা গেল, ভারতীয় আধিপত্যবাদ শেষ হলো, আপনারা চুক্তিগুলি সামনে আনেন, সেগুলি বাতিল করেন, তার কোনোটাই কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখি না, এখনো দেখি না। কিন্তু মানে আগে ছিল ভারতীয় আধিপত্যবাদ, এখন এটার সাথে যুক্ত হয়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ভৃত্যবাদ। এই ভৃত্যবাদ বা চাকরবাদ, এই চাকরবাদটা নিয়ে আপনি আসলে এটা কিভাবে দেখেন? যেটা অনেকে বলে থাকেন, আমিও কিছুটা কিন্তু বলি, বাণিজ্য চুক্তিটা দেখেও আমার কাছে মনে হয়েছে ককাস, আমেরিকান ককাস। আমার এক
বন্ধু যিনি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই ককাস ব্যাপারটা কি, উনি বলছে ভাই আরে এইটার এত গুরুত্ব দিও না, আমরা যারা চাটা খাইতে যাই তারা হচ্ছে ওখানে যাই তাই। আমি জানি না যে এই চাটা খাওয়ার জন্য একটা ককাস লাগে কিনা, আর এই ককাস আপনি এটা আসলে কি দেখেন, মানে কেন বাণিজ্য চুক্তি, কেন ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এইটা এটা কি, এইটা আপনি যদি একটু বলেন। আর আমি একটু দর্শকদের কথা একটু শোনাই। দর্শক উনি মানে উনার নামটা আমি পড়তে পারলাম কিনা ঠিকমতো আমি জানি না, উনার নাম রাজু আহমেদ ভাই আহমেদ। উনি বলছেন 3টা আগাছা হাসিনার বৈধতা উৎপাদন করতেছে এখানে। থ্যাংক ইউ। আমি মঞ্জু ভাই আপনার কাছে একটু শুনতে চাই যে ভারতীয় আধিপত্যবাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, মনিববাদ, চাকরবাদ আমরা যেভাবে বলি না কেন, সংসদ ভবনে মানে কথা নাই বার্তা নাই, 54 বছর এরকম দেখি নাই, সংসদ ভবনে 4 জুলাই অনুষ্ঠান ইয়া হবে, মানে এত আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এত এটা হইল। আমাদের রাষ্ট্র যদি, আমাদের অর্থনীতি এবং আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্রের ভিত যদি শক্তিশালী না হয়, তাহলে আমাদেরকে একবার ভারত তোষণ, একবার আমেরিকা তোষণ, একবার চায়না তোষণ, এর মধ্যে ঘুরপাক খেতে হবে। তো এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অবস্থা। এইটাকে মাথায় ধরে যদি আলোচনাগুলো করি, তাহলে আমরা জাস্টিফিকেশনে যেতে পারবো। আদার দেন এগুলো হবে জাস্ট একটা মানে আধিপত্যবাদের বিরুদ্ধে যে গলাবাজি ছাড়া আর কিছু না। আপনি দেখেন, আমরা ভারতের সাথে, ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে এবং সহায়তার পরপরই আমরা দেখলাম যে এই সহায়তার ভিত্তিতে ভারত আমাদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে নানাভাবে। এবং আওয়ামী লীগ সরকারই তখন প্রথম ভারতের আধিপত্যবাদ মোকাবেলার জন্য নানাভাবে এখান থেকে সেনা প্রত্যাহারের নানা কার্যক্রম শুরু করেছে। এবং 71 সালের পর থেকে এ পর্যন্ত আমাদেরকে, আমরা আধিপত্যবাদী মানে সরাসরি আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা যে যে একটা রাষ্ট্রের দিক থেকে প্রশ্নবিদ্ধ এবং আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটা কিন্তু ভারত নানাভাবে। সম্প্রতি যেটা হয়েছে মিয়ানমার আমাদের এখানে আপনার রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে এখানে একটা আলাদা আরেকটা সংকট তৈরি করেছে। আমি আলাদা আলাদা করে কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, ভারতের সাথে আমাদের যে চুক্তিগুলো আছে, সেই চুক্তিগুলো অবশ্যই পর্যালোচনার দাবি রাখে। আমরা তো অনেক চুক্তি জানিই না। এখন দ্বিতীয় কথা হচ্ছে, এই চুক্তি যদি এমনই থাকে যে নন ডিসক্লোজার, তাহলে আমরা জানবো কিভাবে? তবে এই যে আমরা সাধারণত আধিপত্যবাদ বিরোধী, চুক্তি বিরোধী মঞ্জু ভাই আমি এটা 2 পয়সা দেই। আমি আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র, মানে যদিও মানে আমার পড়তে ভালো লাগে। কোনো চুক্তি নাই রাষ্ট্র টু রাষ্ট্র যেটা নন ডিসক্লোজার আছে। চুক্তি হওয়ার আগে নন ডিসক্লোজার আছে, হওয়ার পরে কোনোটা নাই। যদি না আর্মস, অন্য কোনো আছে স্পাই, ওরকম কোনো কিছু না হলে কোনো চুক্তি নাই। মানে এই যে এইসব চুক্তি, পানি চুক্তি, নদী বন্টন, কিচ্ছু নাই। নাই মঞ্জু ভাই, নাই এরকম কোনো চুক্তি যেটা পাবলিকলি পাওয়া যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে, কিছু কিছু জিনিস আছে আমাদের পলিটিক্যাল রেটরিক আকার আমরা বলি। যে আমরা যখন বলি যে, যেমন আমরা এখন বলছি যে ভারত আমেরিকার কাছে আমরা দেশ বিক্রি করে দিয়েছি, যেটা আনিস আলমগীর ভাই বললেন আর কি। তো এখানে আমরা এই ধরনের ব্লেমিং এ না গিয়ে আমরা যদি কনটেক্সটে যাই যে কি হয়েছিল আসলে, আমেরিকার সাথে এই ট্রেড এগ্রিমেন্টটা কেন করতে হয়েছিল, এটা তো আমাদের কাছে পরিষ্কার। যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প, সে হঠাৎ করে বলল যে আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের যে বাণিজ্যের অসমতা আছে এটা দূর করার জন্য সে ট্যারিফ আরোপ করা শুরু করলো। এটা তো শুধু বাংলাদেশের সাথে না, বিভিন্ন দেশের সাথেই সে করলো। করতে গিয়ে আমাদেরকে 39% ট্যারিফ দিল। মঞ্জু ভাই আবার একটু কারেকশন করি, যখন আমরা এই চুক্তি করি তখন আমাদের ট্যারিফ ছিল 20% থেকে 19% হয়েছে। 38% থেকে 20% আগেই নামছে এই চুক্তি হওয়ার আগে। সেটাই তো আমি বলছি। জি, সেটা আপনাকে আমিও কারেকশন দেই। সেটা হচ্ছে, যখন 39 করা হলো তখনই কিন্তু বাংলাদেশ থেকে যোগাযোগ করা হলো। যোগাযোগ করার প্রেক্ষিতেই তখন আমেরিকানরা বলল আমরা এটা কমে দিচ্ছি, তবে আমাদের সাথে একটা চুক্তিতে আসতে হবে। শুধু বাংলাদেশের সাথে না, অনেক দেশের সাথেই তারা এই শর্তটা দিল। এই তাদের সাথে একটা চুক্তিতে আসবো এই শর্তে কিন্তু এটা 20 করা হলো, এবং চুক্তির পরে এটাকে 19-এ নামানো হলো, 1% কমানো হলো। এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে তার সাথে যদি আমার বাণিজ্যে অসমতা দূর করতে হয়, সে আমার থেকে পোশাক কিনছে, সে আমার থেকে ধরেন দয়া তো করতেছে না, হিমায়িত না। দয়া তো করতেছে না। আমি কথাটা শেষ করি প্লিজ। আমরা হচ্ছে কি, কনটেক্সটে আলোচনা না গিয়ে যদি আবেগ দিয়ে আলোচনা করি, তাইলে এখানে কখনোই সঠিক। যেমন ভারতের চুক্তির ব্যাপারেও এই ধরনের কথাই আমরা কিন্তু পড়েছি। এখন আসেন, আমরা তাদের সাথে একটা ট্রেড এগ্রিমেন্টে গেলাম যে আমরা যেহেতু আমাদের একটা
গার্মেন্টস গুলো উদ্বিগ্ন হয়ে পড়লো যে আমরা আমাদের মার্কেট হারাবো, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই আলোচনাগুলো হলো। এখন কথা তো, আপনার কথাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তো আমরা কোনো দয়া করছি না। এটা তো তাদের, আমেরিকা যদি বলে যে তোমার থেকে আমি যে পরিমাণ জিনিস কিনবো সেই পরিমাণ জিনিস আমার থেকেও তোমাকে কিনতে হবে, এটা তো আমরা সব জায়গাতে আমরা চাই। আমরাও তো চাই যে আমাদের এই মানে বাণিজ্য অসমতাটা দূর হোক, তো বাণিজ্য ঘাটতিটা দূর হোক। তো এখন আমেরিকার কাছে আমরা আমেরিকা থেকে আমরা কি কিনবো, আমেরিকা থেকে আমরা কি কিনতে পারি? তো সেই জন্যই সে নানা অস্ত্র, নানা তুলা, নানা তেল, গ্যাস, এই জিনিসগুলো আমাদের উপর আরোপ করেছে। এখন কথা হচ্ছে আমেরিকার সাথে আমাদের এই চুক্তিটা করতে আমরা বাধ্য কিনা। আমাদের একটা দায় আছে, যেহেতু আমরা গার্মেন্টস শিল্পটার নির্ভরশীলতা আছে, সেই কারণে আমাদেরকে একটু নত থাকতে হচ্ছে। এখন নত থাকতে গিয়ে আমি কতটুকু নত হব, সেটাই হচ্ছে যৌক্তিক প্রশ্ন। এখানে যে কোনো একটা চুক্তি করলেই এই আলোচনার চাইতেও আমি মনে করি, আমি এটার সাথে একমত যে পার্লামেন্টে এই আলোচনাটা উঠুক, যে আমি যতটুকু পাচ্ছি, আমি যে 19% একটা বেনিফিট পাচ্ছি, এটাতে আমার ইকোনমির ডিপেন্ডেন্সি এবং অবস্থাটা কোথায়, এবং আমেরিকাকে আমি যে জায়গাটাতে গেল। কারণ আমরা 5 আগস্ট চেয়েছি কি, আমরা চেয়েছি যারা অপরাধী তারা অপরাধী সাজা পাবে। কিন্তু আমরা যেটা দেখলাম, রাষ্ট্রীয়ভাবে যেটা দেখলাম সেটা হচ্ছে যে না, তুমি অপরাধ করো আর না করো, তোমার রাজনৈতিক বিশ্বাসের কারণে তোমাকে সাজা পেতে হবে। তুমি এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, বা তুমি সিটিজেনই না, তোমাকে ধরে ধরে জেলে দেওয়া হবে, তুমি সেটাই মেনে নিতে হবে। এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও আমরা যেটা দেখলাম, আপনি হেফাজতের প্রসঙ্গটা তুললেন, শাপলা চত্বরের ওই যে মামলাটা, আপনি দেখেন সেদিন যারা আপনার সূর্য সন্তান হিসেবে স্বীকৃতি পেয়েছিল সরকারি মহলে, তারা এখন বিপদগামী সরকারি কর্মকর্তা। তো একই ঘটনা যদি আবার ঘটে, তাহলে এখন যারা সরকার সূর্য সন্তান হিসাবে এইসব মামলাগুলো করছেন, তারা আবার বিপদগামী কর্মকর্তা হবেন। এই যে ধারাটা সরকার যেভাবে চলবে, সরকার তো সরকারের একটা যন্ত্র আছে, সেই যন্ত্রকে আপনি যখন এখানে যখন রাজনীতি ঢুকিয়ে দেবেন, রাজনীতির ইচ্ছা অনুযায়ী যখন ওই যন্ত্রটা চালাতে চাইবেন, তখন প্রতিহিংসার রাজনীতি, তখন সমাজে অনাস্থার রাজনীতি, অনাস্থা সৃষ্টি, বাহিনীগুলোর মধ্যে অনাস্থা। আজকে আমি বরিশালের কিছুক্ষণ আগে দেখলাম, বরিশালের কতগুলো পুলিশ অফিসারকে পিটাইছে, ওরা এটা নিয়ে কথা বলতেছে। তাহলে আমরা কিভাবে আস্থা পাবো, আমরা কিভাবে কাজ করব, তারা কয়েকজনের বক্তব্য সেখানে। তো আপনি একটা বাহিনীকে যদি আপনার নিজস্ব বাহিনী তৈরি করে রাখেন, পুলিশের উপর এত অত্যাচার গেল, পুলিশ এখনো ঠিক হয় নাই, পুলিশ আগের মতোই আছে, পুলিশ এখনো সেই আগের মতোই সরকারি দলের কথায় উঠে আর বসে এবং প্রতিপক্ষকে পিটায়। এবং প্রতিপক্ষকে পিটানোর ক্ষেত্রে কেউ কেউ আবার একদম 1 ডিগ্রি আগে যায়, যে যাতে তাকে করে আওয়ামী লীগ ভাবতে না পারে, তার স্বৈরাচারের দোষর না বলতে পারে। এই 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 যে মেন্টালিটি, এই মেন্টালিটি গুলো থেকে যদি আমরা বেরিয়ে আসি। আমি 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 একটু সরল করে আপনাকে প্রশ্নটা করতে চাই যে ধরেন কোন ফর্মুলা আমি একটু প্রশ্নটা করি। 15 বছর ধরে তো আওয়ামী লীগ যে সময়টা ছিল, সেই সময়টার মধ্যে আমি দেখি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইনস্টিটিউশনগুলা, সেটা বিচার বিভাগ হোক, সেটা পার্লামেন্ট হোক, সবগুলো। এখন আওয়ামী লীগ যে এই ক্ষতিটা করছে এবং সাধারণ মানুষ যে এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ কারাগারে মারা গেছে, কেউ গুম হয়ে মারা গেছে, কেউ এমনি মারা গেছে, এইটার জন্য প্রথম দায়িত্ব আওয়ামী লীগের উপর আসা উচিত যে ভাই আমরা এটা করছি, এটার দায় আমরা নিতেছি। যদি এটা না হয় তাহলে হিংসা হানাহানি এটা কেমনে বন্ধ হবে? দেখেন আনিস ভাই, আপনি সবচেয়ে যৌক্তিক কথাগুলি বলেন, কিন্তু আপনার কথাটা যখন আওয়ামী লীগের পক্ষে যায়, তখন একটা বাচ্চা যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার তো একটু কষ্ট লাগবেই না? মানে এটা স্বাভাবিকভাবে, এটা কি মনে হয় আনিস ভাই? মানে এটা আওয়ামী লীগের প্রথমে আসা উচিত না দায়িত্বটা? আওয়ামী লীগের দায়িত্বটা যে আসা উচিত, এটা তো আমরা এর আগে আলোচনা করলাম। জি, আওয়ামী লীগ তো অবশ্যই এটা নিয়ে কথা বলতে হবে, রিকনসিলিয়েশনের বিষয় হলে সে একটা পার্ট। এখন এটা কিভাবে হবে, এই ফর্মুলাটা যে পক্ষগুলো ফর্মুলাটা আপনার কাছে যাচ্ছে। জি, ফর্মুলা হচ্ছে যে যতগুলো পক্ষ আছেন আপনারা একসাথে বসেন, বসে ঠিক করেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি তোকে কিলাবো, আমি তোকে পিটাবোই, তুই এখানেই থাকবি, আপনার মনোভাব চেঞ্জ না হওয়া পর্যন্ত এই ফর্মুলা তৈরি হবে না। আপনি আগে নিজের মনোভাব ঠিক করেন যে এও এই দেশের নাগরিক, এ পাকিস্তান যাবে না পালাইয়া, ও আমেরিকা যাবে না, ও আপনি যে ভারতের কথা বলতেছেন, ভারত না গিয়ে কোথায় যাবে? ভারতের ছাড়া আর কোথায় জায়গা আছে? সে কি পাকিস্তান যাবে না আমেরিকা যাবে? ভারতেই তো যাবে না, মায়ানমার যাবে। তো যেখানে জায়গা পাবে সেখানেই যাবে।
যেখানে আপনি আপনার উপরে যখন এই অত্যাচার আসবে তখন তো ভারত আপনাকে নেবে না, তখন আপনি পাকিস্তানও পাবেন না, এত দূর যাবেন কি করে, বা আমেরিকাতেও যেতে পারবেন না এত দূর। আচ্ছা, আমাদের সময় শেষ হচ্ছে, আপনি যদি বার কাউন্সিলের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে সাংবাদিক নিবন্ধন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা আমি মনে করি যে এটা খুবই সিম্পল, সরকারের উচিত এই পরীক্ষার বিষয়টা না, এটা আমি নিজেও বলেছিলাম বার কাউন্সিলের সাথে একটা কিছু থাকা উচিত, যাতে করে কে সাংবাদিক আর কে সাংবাদিক না এটার একটা নির্ণয় হয়। কারণ আজকাল মোবাইল বের হওয়ার পর যেভাবে সাংবাদিক হয়ে যাচ্ছে, এবং এই সাংবাদিকদের সমস্ত গালি সাংবাদিকতা পেশায় আমরা ছিলাম বলে আমাদের উপরও আসে, কেন থাকবে রে ভাই? এটার জন্য খুবই সিম্পল একটা পদ্ধতি হচ্ছে যে সরকার একটা যে কার্ড দেয়, অ্যাক্রিডিটেশন কার্ড, এই কার্ডের একটা ভালো একটা কমিটি করা, ওই কমিটি যাকে কার্ড দেবে সে সাংবাদিক হিসাবে বিবেচিত হবে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পত্রিকাগুলোকে দেয় কার্ড, এই পত্রিকার আপনি কাজ করেন, আপনাকে 5টা, ওই পত্রিকা আপনাকে মানে ওই প্রতিষ্ঠানকে 5টা, এর প্রতিষ্ঠান 10টা, এইভাবে দেবে। আমি বলছি না, সেটা দেবে না, এখন দেবে ব্যক্তিকে। আমি সাংবাদিক, আমি যে একজন যোগ্য সেটা ওই কমিটির কাছে, ওই কমিটি কিভাবে এটা করবে আমি জানি না, তারা ফর্মুলা তৈরি করবে। আনিস ভাই, আমার একটা একাডেমিক কোশ্চেন আছে। অ্যাক্রিডিটেশন কার্ড থাকতে হবে। আনিস ভাই, আমার একটা একাডেমিক খালেদ ভাই, আনিস ভাই একটা সেকেন্ড, মঞ্জু ভাই একটা সেকেন্ড। আনিস ভাই, আমার একটা একাডেমিক প্রশ্ন হচ্ছে, যে ইচ্ছা সে সাংবাদিক যদি তারে বলে তাহলে কি অসুবিধা? ধরেন যে ইচ্ছা সেই সাংবাদিক হলো, প্রবলেম কি? এটাতে একটা অসুবিধা হচ্ছে, কারণ সে এটা দিয়ে চাঁদাবাজি করছে। না, চাঁদাবাজি করলে তো ইঞ্জিনিয়াররাও করতে পারে, ডাক্তাররাও করতে পারে, পলিটিশিয়ানরাও করতে পারে, সাংবাদিক পরিচয় তো লাগে না। সাংবাদিক না। আমি আপনার কথা বলি, আমি চাঁদা চাইলে কেউ আমার চাঁদা দেয় না। আইনজীবী না, আইনজীবী পরিচয় দিতে পাচ্ছেন না তো, হ্যাঁ তাই না? কি আইনজীবী না, আইনজীবী পরিচয় তো দিতে পারতেছেন না, কারণ হচ্ছে যে আপনার একটা কোর্টে গিয়া এপিআর করতে হইতেছে, ওইটার একটা মানে সনদ নিতে হইতেছে। তো সাংবাদিকতার সনদটা তো মানুষ তার সামনে দেখতেছে। যেমন আমি এখন বাংলাদেশে থাকি না, আজকে 7.5 বছর 8 বছর হইতে চললো বাংলাদেশে থাকি না। এখন আমাকে যদি বলে বাংলাদেশে তো আমার কোনো অ্যাক্রিডিটেশন নাই, এখন আমি যদি ওই সিস্টেমে যদি সরকার আমাকে বাদ দিতে পারবে, কিন্তু যে বাংলাদেশে নাই, বাংলাদেশে তখন সে আয়ত্তে নেওয়ার জন্য চেষ্টা করবে। এখন যে সিস্টেম আছে সেই সিস্টেম না, এখন যে রেশন কার্ডটা দেওয়া হয় সেটা দলীয় ভিত্তিতে দেওয়া হয়, দলীয় সাংবাদিকদের দেওয়া হয়। তারপরে কি দলীয় ভিত্তিতে বলা হবে না যে আনিস আলমগীর ভাই সাংবাদিক না, খালেদ মহিউদ্দিন সাংবাদিক? এটা তো দলীয় ভিত্তিতেই দেওয়া হবে, আপনি তো দলের কাছেই চাইলেন জিনিসটা। না, সেটা তো করে দিয়েছে যে সরকারের 5 আগস্টের পরে তো অনেক সাংবাদিক, প্রতিষ্ঠিত সাংবাদিক না হয়ে গেছে। তো তাহলে 5 আগস্টের বাংলাদেশ 5 আগস্টের আগে বাংলাদেশ খুবই ভালো ছিল, 5 আগস্টের পরে বাংলাদেশের সব অবক্ষয় হয়ে গেছে। না, এটা বলে নাই। না মঞ্জু ভাই, আপনি এটা বললেন না, আনিস ভাই এটা বলে নাই, আনিস ভাই এটা বলে নাই, আনিস ভাইয়ের মুখের কথা আপনি এটা বললেন না, কারণ তাহলে পরে দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে আনিস আলমগীর এই কথা বলেছেন, এটা মঞ্জু ভাই বলেছেন। আর আনিস ভাই কথা বলেন নাই। আনিস ভাই আমি বলি মঞ্জু ভাই, আনিস ভাই কিন্তু আগে থেকেও মানে এই আওয়ামী লীগ সরকারের আমলেও এই দলীয় ভিত্তিক, প্রেস ক্লাব ভিত্তিক, অমুক ভিত্তিক, তমুক ভিত্তিক, বিএফএসি ভিত্তিক, এগুলি ভিত্তিক উনি সোচ্চার। কিন্তু এখন হয় কি, এখন উনারে তো ওই সময় কেউ দেখছে পড়ছে কিনা যায় না, এখন মনে হইতে পারে এরকম, কিন্তু মঞ্জু ভাই আপনি তো জানেন যে আপনি নতুন গজি ওঠা বিপ্লবীরা সব জায়গায় নতুন। আনিস ভাইয়ের কোনো সমস্যা, উনি সরল সহজ মানুষ, খাওয়া দাওয়া পছন্দ করেন। উনি যদি কথাটা বলার সময় এভাবেই বলেন যে আওয়ামী লীগ যে ফেসিবাদ করেছে সেই ফেসিবাদ থেকে 5ই আগস্টের পরে আমরা সেটার এখনো পরিবর্তন দেখি না, এইটা উনি বললে ভালো হয়। উনি যখন বলেন, এটাই তো বলতেছি আপনাকে, কি কতভাবে বলবো যে আওয়ামী লীগের শাসনে তো আপনি অব্যাহত রেখেছেন, আওয়ামী লীগ থেকে নিকৃষ্ট শাসন দিচ্ছেন, এগুলো বলার কারণে তো জেলে গেছি। আচ্ছা, আমরা অনুষ্ঠান শেষ করি, কিন্তু আপনি নিরপেক্ষভাবে দেখলে দেখবেন মঞ্জু ভাই, আমি আপনাকে বলি, আপনি দেখলে দেখবেন আনিস ভাই কিন্তু আওয়ামী লীগের সাপোর্ট করে কথা বলে না। মঞ্জু ভাইদের ইচ্ছা, আমরা কতবার জেলে গেছি সেই খবর তো আপনি রাখেন নাই। মঞ্জু ভাই, আপনি তো রাজনীতিবিদ, আপনি একবার জেলে থাকবেন, একবার ক্যাবিনেটে থাকবেন, এইটা আপনার। কিন্তু সাংবাদিকতা শুধু কথা বলার জন্য। আপনি মনে হয় খালেদ ভাই দেখেন নাই, কয়েকদিন আগে আনিস আলমগীর একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে লোকেরা ওনাকে বলেছেন উনি ভবিষ্যতের তথ্যমন্ত্রী। এই খবরটা মনে হয় আপনি পান নাই। হ্যাঁ, তো আপনি সুতরাং আনিস আলমগীর ভবিষ্যতে ক্যাবিনেটে গেলে মানে যাওয়ার পথটা খোলা আছে। কোন সরকার মঞ্জু ভাই, আপনি যদি কোনোদিন সরকার করেন,
আপনি যদি কোনোদিন সরকারের প্রধানমন্ত্রী হন তাহলে আমি আনিস ভাই তথ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখি, আর কোন আমি সরকারের দেখি না। তথ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে হ্যাঁ। প্রথম বাধা দিবে মঞ্জু ভাই। আমি শেখ হাসিনার বিরুদ্ধে কি কি কথা বলেছি এগুলো তখন দেখাবে। আচ্ছা, না না না, আমি যাই হোক, একটু- however, আমি- আমরা শেষ করি আমি- মঞ্জু ভাই, আমি আপনি একটু- শেষ কথা যদি বলে দেন, আমি আমরা একটু শেষ শেষ করি। করি। প্রথম কথা হলো যে দেখেন, আনিস আলমগীর ভাইকে যখন দায়িত্ব দেওয়া হলো যে ভাই আপনি একটা ফর্মুলা দেন যে কিভাবে আমরা এখন ঠিক আছে মেলে মিশে এই খুনি আর আমরা যারা খুনের শিকার, আমরা যারা অধিকার বঞ্চিত তাদের একসাথে চলতে পারি, এই কথাটা যখন আওয়ামী লীগকেই কাউকে দায়িত্ব দিবেন, দেখবেন উনি কোনো সমাধান দিতে পারছেন না। কারণ আপনি